তিনি প্রাণের কবি, তিনি বাংলার গর্ব, তিনি দেশের গর্ব। বাঙালি অস্মিতার নামে সেই রবীন্দ্রনাথ ঠাকুরেরই ছবি পোড়ানো হলো, আর তা নিয়ে তপ্তবঙ্গ রাজনীতি। সরাসরি অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতার গ্রেফতারি থেকে মুখ্যমন্ত্রীর ক্ষমা প্রার্থনার দাবি করে পথে নামল বিজেপি। আবার সেই তৃণমূল নাকি একমাত্র আইএসএফ বিধায়ককে দলে টানতে মোটা টাকার টোপ দিচ্ছেন। আজ বিস্ফোরক অভিযোগ করেছেন নওশাদ সিদ্দিকী। এবং নজরে থাকবে আজকের সুপ্রিম নির্দেশ, বিহারে এসআইআরে গ্রহণ করতেই হবে আধার কার্ড। তা নিয়ে আজকের গুরুত্বপূর্ণ বিষয়। বাঙালি হেনস্থার প্রতিবাদে বিশ্বকবির ছবিতে আগুন টিএমসিপির, প্রতিবাদে পথে নামল বিজেপি। আইসিসিআর থেকে এই প্রতিবাদ মিছিলের একেবারে নেতৃত্বে শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর ছবি ভেবে রবি ঠাকুরের ছবিতে আগুন, আজব সাফাই তৃণমূলের। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, রবি ঠাকুরের ছবিকে তারা নাকি নরেন্দ্র মোদীর ছবি ভেবেছিলেন। ভাবুন একবার। বিহারে এসআইআরে আধার নথিতে মান্যতা বাধ্যতামূলক, স্পষ্ট নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো যে ছবি নিয়ে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি তোলপাড় হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানে দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের তরফে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন দেওয়া হচ্ছে, আর তারই প্রতিবাদে শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিল বের করেছেন আইসিসিআর থেকে। রবীন্দ্র সদন অবধি এই প্রতিবাদ মিছিল, কিন্তু তার আগে এই ছবি শ্রমিক ভট্টাচার্য পোস্ট করেছেন এবং প্রশ্ন তুলছেন, এটাই কি তাহলে তৃণমূলের বাঙালি প্রেম, রবীন্দ্র প্রেম? এই প্রশ্ন করছে বিজেপির রাজ্য সভাপতি। তালা লাগালো, আমরা একজন রবীন্দ্র অনুরাগীকে দিয়ে মালা পাঠালাম, পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তীকে আটকালো, অধ্যাপক ডক্টর পুলক নারায়ণ ধরকে আটকালো, রবীন্দ্রসঙ্গীত শিল্পী জ্যোতির্ময় বাবুকে আটকালো, বিরোধী দলনেতাকে আটকালো, আমার সঙ্গে আসা অমর শাখা, মধুসূদন বাগ, দিবাকর ঘরামি সহ 5 জন এমএলএকে আটকালো। এটা কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি না তৃণমূলের বাপের টাকায় হয়েছে? শুনুন, উই অল আর ল অ্যাবাইড পিপল। আমরা তালাও ভাঙবো না, ওই গেট ডিঙ্গিয়ে ঢুকবো না। আমরা ফাঁক দিয়ে রবীন্দ্র অনুরাগীর হাতে ফুল দিয়েছি, উনি মালা পরিয়েছেন। আর গোটা বাংলা দেখলো এই সময় রবীন্দ্র সদন বন্ধ থাকে না, এবং এখানে যারা রবীন্দ্র অনুরাগী এসছে দলমত নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একটাই বলছে, ছি মমতা ছি। বাঙালির একটা বড় পরিচয় বিশ্বজুড়ে রবীন্দ্রনাথ, তার ছবিতে কালকে তৃণমূলের ছাত্র সংগঠন তাদের নেতারা আগুন ঝরিয়ে দিল। দুর্ভাগ্যজনক ঘটনা, এখনো সে অ্যারেস্ট নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রবীন্দ্র নজরুল সারাক্ষণ বিভিন্ন রকম কথাবার্তা বলেন। তার দলের যে লুম্পেনেরা, তারা রবীন্দ্রনাথ সহ যে যে মনীষীর ছবি নিয়ে হাঁটে, তাদের মধ্যে এও আমরা দেখতে ভুলিনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নিয়েও হাঁটেন, অর্থাৎ এনাদের ছোট করেন। আজ যদি সম্মানীয় মুখ্যমন্ত্রীর বাঙালি ও বাংলার প্রতি ভালোবাসা সত্যিকারের থাকতো, বাঙালি অস্মিতার বুলি যদি অভিনয় না হতো, তো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছবিতে যে আগুন দিয়েছে তার এতক্ষণে জেলে থাকবার কথা ছিল। মূল প্রশ্নটা এইখানে আসছে ভাস্কর সিনহা রায়ের কাছে, আমি শুরুতেই আসবো। সেটা হচ্ছে রবীন্দ্র প্রেম। একেবারে যখন পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং মারধর করা হচ্ছে, সেখানে বাঙালি অস্মিতার প্রশ্নকে সামনে রেখে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বকবি, তিনি জাতীয় সঙ্গীতের রচয়িতা। সুতরাং বিজেপি এতটা রবীন্দ্র বিরোধী যে সেই বাংলা ভাষাকে অপমান পর্যন্ত করতে ছাড়েন। আমি বলছি, এটা কোন ছবি আজকে দেখা যাচ্ছে? তৃণমূল ছাত্র পরিষদের একজন সভাপতি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াচ্ছেন। প্রথমত বলি, এটা একটা আনইনটেনশনাল মিস্টেক, এটা মেনে নেওয়া ভালো, এটা বলা ভালো। কিন্তু আপনারা যে মিছিলটা দেখাচ্ছেন না, আনইনটেনশনাল মিস্টেক। কিন্তু আপনারা যে ছবিটা দেখাচ্ছেন সেটা হাস্যকর। কেন বলছি? 3টে উদাহরণ দেবো ছোট ছোট। আরএসএস 2017 সালে তাদের অ্যাফিলিয়েটেড 3টে উদাহরণ দেবো। শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস, যেটা হেডেড ছিলেন দীননাথ বাত্রা, এনসিইআরটির কাছে রেকমেন্ডেশন পাঠিয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনাকে রিমুভাল করা হোক। তুমি কাউন্টার করবে, তোমার প্রত্যেকটা বক্তব্য তুমি নোট করে রাখো, তুমি কাউন্টার করো, বলতে দাও। 2016 সালে
আরএসএস এর জেনারেল সেক্রেটারি ভাইয়াজি যোশী তিনি বলেছিলেন জনগণ মন কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড নয়। আমি আবার বলে দিলাম 2015 কথা বলে দিচ্ছিলাম 2015 বলতে দাও অব্র, তারপর তুমি বলবে তো। আমি বলছি 2015 কল্যাণ সিং যখন গভর্নর ছিলেন রাজস্থানের, তিনি why should RSS dislike জনগণমন, এটা RSS এর শাখার কাছে আমি একটু বলতে দিলে আমি 1 মিনিটও হয়নি। এবং এই যে RSS এর সঙ্গে চিন্তা ভাবনায় সম্পূর্ণভাবে জনগণমন, এবং ওরা জনগণমন চায় না জাতীয় সঙ্গীত। আমি সব বুঝলাম ভাস্কর দা, আপনার বক্তব্য অনুযায়ী বিজেপি রবীন্দ্র বিরোধী বুঝলাম, আপনার বক্তব্য অনুযায়ী RSS রবীন্দ্র বিরোধী সব বুঝলাম, তৃণমূল তো রবীন্দ্র প্রেমী। আমার প্রশ্ন হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি কেন ছবিটা পড়াচ্ছেন রবি ঠাকুরের? এই কথাটা প্রথমেই বলে নেওয়া ভালো। আমার প্রশ্ন হচ্ছে এই আনইনটেনশনাল মিস্টেক বা অনিচ্ছাকৃত ত্রুটি এইটা বলে গোটা ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করা হচ্ছে কিনা, গোটা ঘটনাকে কার্যত ছোট ঘটনার তত্ত্বের মধ্যে গোটা আবদ্ধ করার চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে কিনা। আমি এইখানে একটা বক্তব্য আপনাদের শোনাবো তৃণমূলের প্রতিক্রিয়া। আমি বলছি এর থেকে আজব সাফাই হয় না। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলছেন এই ছবিটা তার দলের নেতারা নরেন্দ্র মোদীর ছবি নাকি রবি ঠাকুরের ছবি বুঝতে পারেনি। এটা কি হাস্যকর যুক্তি নয়? কি বলেছেন দেখুন। ভিডিওটা দেখে যেইটুকু বুঝেছি এটা অনিচ্ছাকৃত ভুল, এটা অবশ্যই যারা করেছেন তাদের একটু সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু তাদেরই বা কি করে দোষ দিই বলুন তো? আপনি ছবিটা এক ঝলক দেখুন, আপনিও বুঝতে পারবেন না ওটা রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ 2000 পাশে দেখুন অমিত শাহের ছবি পোড়ানো হচ্ছে। 2021-এর নির্বাচনের আগে আমাদের দেশের একজন রাজনীতিবিদ তিনি বাংলায় নির্বাচন আসছে দেখে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর সাজিয়ে বড় বড় দাড়ি নিয়ে বাংলায় এসে রোজ প্রচার করতেন। ভেবেছিলেন বাঙালি দ্বিতীয় রবীন্দ্রনাথের ভাই এসছে ভেবে তাকে ভোট দিয়ে দেবে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে তিনি যেভাবে দাড়ি বাড়িয়ে নিজে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গিয়েছিলেন, তা আমার মনে হয় আমাদের ছাত্র পরিষদের যে ভাইরা আছেন তারা অমিত শাহের পাশে ওই দাড়িওয়ালা নরেন্দ্র মোদীর ছবি ভেবেছেন বোধহয় কোথাও গিয়ে। তবে এটা অনিচ্ছাকৃত ভুল, তাদের একবার ছবির দিকে ভালো করে তাকানো উচিত ছিল যে কোনটা আসল রবীন্দ্রনাথ আর কোনটা গো অ্যাজ ইউ লাইকের রবীন্দ্রনাথ, এটা বুঝে তারপরে আমার মনে হয় প্রতিবাদ কর্মসূচি করলেই ভালো হতো। কিন্তু ওই অনিচ্ছাকৃত ভুলের জন্য ওদেরও দোষ দিতে পারি না। ওই নরেন্দ্র মোদী যদি গো অ্যাজ ইউ লাইক করা না থামান, আগামী দিনে কে ওনাকে আর কি ভেবে আশারাম বাপু ভেবে যে ভুল করে ফেলবেন না তারও কোনো গ্যারেন্টি নেই। আমি অভ্রর কাছে যাওয়ার আগে একটা কথাই শুধু বলবো, যে বাঙালি রবি ঠাকুরের ছবি চিনতে পারে না তাকে নিজেকে বাঙালি বলার আগে 10 বার ভাবনা চিন্তা করা উচিত। অভ্র কি বলবো বলুন, এই বারবার একটা জিনিস শুনলাম আনইনটেনশনাল মিস্টেক নাকি এটা। তো এরপরে যেহেতু রবীন্দ্রনাথ ভট্টাচার্য স্যার রয়েছেন, ওনার নামে যেহেতু রবীন্দ্রনাথ আছে, রাস্তায় কোন দিন ওনার গায়ে আগুন দিয়ে বলবে আনইনটেনশনাল মিস্টেক। যুক্তিগুলো তো এই জায়গায় যাচ্ছে। খুব ভালো, আমি এই ধরনের বক্তব্য নয়, এই ধরনের বক্তব্য নয়, আমি চূড়ান্ত বিরোধিতা করছি। ওরা তো ওই জায়গায় নিয়ে যাচ্ছে, মানে ভাস্কর দা আনইন্টারাপ্টেড বলার সুযোগ আপনাকে দিয়েছি, বলতে দিন। মুসলিম লীগ সরকার চলছে পশ্চিম বাংলায়, এটা তৃণমূল কংগ্রেস, এরা বাংলা অস্মিতার কথা বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে এভাবে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এরপরে তো আমরা দেখবো জোড়াসাঁকোতে আগুন জ্বালাবে, এরপরে শরৎচন্দ্রের বাড়িতে আগুন জ্বালাবে। আমরা কি ভুলে যাব এই তৃণমূল সেই তৃণমূল যারা নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতে গিয়ে তোলাবাজি করে? তারপর যখন বলা হয় যে এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি, বলছে কে সুভাষ, ডেকে আনুন সুভাষকে। এই অশিক্ষিত বাঙালির নামে কলঙ্ক তৃণমূল, এরা বেসিক্যালি জেহাদিদের তোষণ করছে। আপনি বলুন তো যারা এটা করেছে কি ব্যবস্থা নিয়েছে, কি ব্যবস্থা নিয়েছেন এখনো অব্দি আপনার প্রশাসন, আপনার সরকার, আপনার দল কি ব্যবস্থা নিল? কোনো ব্যবস্থা হয়নি। আমি বলছি তার মানে অবস্থা ভাবুন, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যখন ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়, বই পুড়িয়ে দেওয়া হয়, ওখানে যখন এক পর এক বাঙালি লেখকের বাড়ি পুরো ধ্বংসস্তূপে পরিণত করা হয়, তার সঙ্গে আমাদের বাংলার আজকে কোন জায়গায় সাদৃশ্য চলে আসছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এইভাবে জ্বালানো, আর তার জাস্টিফিকেশন এরকম ছ্যাবলাবা মার্কা আসছে তৃণমূলের থেকে। দুঃখের কষ্টের আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব। আমি যেটা বলতে চাইছিলাম, আমি অভ্রর বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত যে রবীন্দ্রনাথ ভট্টাচার্য নিজের নামের প্রতি গর্ব অনুভব করেন, তার কারণ রবি ঠাকুরের নামের সঙ্গে তার নাম মিলিয়ে রাখা হয়েছে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হচ্ছে। একটা ছবি তার আগে আপনাদের সামনে আমি রাখবো, যে ICCR এর সামনে থেকে যে মিছিল বিজেপির তরফে করা হয়েছে, রবীন্দ্র সদন পর্যন্ত তারা গেছিলেন, কিন্তু সেইখানে অভিযোগ যেটা বিজেপির তরফে করা হয়েছে যে তালা দিয়ে দেওয়া হয়েছে। ছবিটাকে আপনাদের সামনে রাখবো, তারপর আমি আবার এই আলোচনায় ফিরছি। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন, প্রতিবাদ জানালেন বিরোধী দলনেতা।
মিছিল নিয়ে এলেন রবীন্দ্র সদন পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা পরাতে। কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্র সদনে এসে দেখলেন মূল গেটে বড় বড় তালা। শুধু একটা না, এখানে ঢোকার যতগুলো গেট রয়েছে সমস্ত গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পর্যন্ত পৌঁছতে পারলেন না বিরোধী দলনেতা সহ 4 বিধায়ক। এটাই কিন্তু এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা নিজে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমি বলছি, যে রাজনৈতিক দল রবীন্দ্রনাথ বাবু নিজেদের সব থেকে বেশি রবীন্দ্র অনুরাগী, রবীন্দ্র দরদি বলে দাবি করে এবং কতটা রবীন্দ্র বিরোধী বিজেপি বলে প্রতিদিন কার্যত প্রচারে নামছে, একটা ছবি দর্শকদের সামনে রাখবো। 28শে জুলাই যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের এবং বিজেপির বিরোধিতায় পথে নেমেছিলেন, তার গলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলছিল। এই হচ্ছে সেই ভাষা আন্দোলনের ছবি। আমি আরেকবার বলবো দর্শকদের দেখানোর জন্য, সেই ভাষা আন্দোলনের ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে গলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলিয়ে রাস্তায় নেমেছিলেন। আজকে তার দলের ছাত্র নেতা মানে কিসের ভিত্তিতে রবি ঠাকুরের ছবি পোড়াচ্ছেন এবং তারপর যুক্তি দেওয়া হচ্ছে যে যিনি পুড়িয়েছেন তিনি নাকি নরেন্দ্র মোদীর ছবি নাকি রবি ঠাকুরের ছবি। বুঝতে পারেননি কোনো যুক্তিতে। আমি বলছি, কোন দিক থেকে আপনি এই যুক্তিকে আদৌ ধোপের মধ্যে টিকবে বলে মনে করছেন? এই হাস্যকর যুক্তি আসলে নিজেকে আড়াল করার চেষ্টা রবীন্দ্রনাথ বাবু। হ্যাঁ, দেখুন, রবীন্দ্রনাথ তো বস্তুতপক্ষে কোনো লেখক, শিল্পী, কবি, দার্শনিক নয়, বাঙালি জীবনের তিনি একটা আবেগ। এই যে আপনারা নামের কথাটা বললেন, আমার জন্ম রবীন্দ্রনাথের শতবর্ষে, অর্থাৎ 1961-তে, 1861 থেকে 1961। সেই বছরে নিশ্চয়ই বহু বাবা মা তাদের ছেলের নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ। এইটার থেকে আমি বোঝাতে চাইছি কতখানি আবেগ মানুষের মনের মধ্যে আছে। এই যে দেবাংশু বললেন, এটা কি ধরনের কথা যে চিনতে পারিনি? আচ্ছা দেখুন, অনিচ্ছাকৃত ভুল হতে পারে। প্রত্যেকটা পোস্টার সেগুলো নীল সাদা এরকমভাবে তার ব্লকে করা হয়েছে। সেটা তার মানে অনেকগুলো একটা করে বের করছে, দিচ্ছে, একটা করে বের করছে, তাহলে ছাপিয়েছে। ছাপানোর আগে তারা জেনে বুঝে ওগুলো পোস্টারগুলোর ছবিগুলো দেখেছে। যে পারে না সেটা তো দেখতেই পাচ্ছি কিভাবে আগুনে যখন পোড়াচ্ছে, তখন আমরা প্রত্যেকে শ্রমিক ভট্টাচার্য যে টুইট, সেটাতে পরিষ্কার যে ছবিটা দেখা যাচ্ছে পরিষ্কার। চিনতে পারিনি, এটা যদি হয়ে থাকে সে তো মারাত্মক। রবীন্দ্রনাথকেই রবীন্দ্রনাথের দেশের মানুষ চিনতে পারছে না, তাহলে আর আমরা কি নিয়ে লড়াই করব? বাংলা ভাষা নিয়ে এত বড় বড় কথা, এত বড় বড় আবেগ, তার উপর রাজনীতির ঢং সাজানো, সেটা তো পুরোটাই একটা বালির প্রাসাদ হয়ে যাচ্ছে, সেটা তো ভেঙে পড়ছে। এই রবীন্দ্রনাথকে ছবি পোড়ানো, এটা নিন্দনীয় শুধু নয়, এটা চূড়ান্ত একটা গঠিত কাজ। যে যারা করেছে তাদের ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করা উচিত ছিল। এবং এই যে ঘটনাটা ঘটলো কাল থেকে আজ পর্যন্ত, কারা করেছে এখন পর্যন্ত সেটাও সরকার তার মানে পুলিশ প্রশাসনের সামনে, চোখের সামনে এটা তারা রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছে। আর এই যে ভাস্কর সিংহ রায় বলছিলেন এতক্ষণ ধরে যে RSS কি বলেছে, এই সরকারের আমলেই, এই বিজেপি সরকার আমলে ন্যাশনাল অ্যানথেম প্রত্যেকটা সিনেমা হলে বাজানোর কথা বলা হয়েছে। এই সিনেমা হলে 2014 পরে ন্যাশনাল অ্যানথেম প্রত্যেকটা সিনেমা হলে বাজানোর কথা বলা হয়েছে। এই ছবিটা, যে কাজটা তৃণমূল ছাত্র পরিষদ করেছে, সেটা বিজেপির কোন নেতা করেছেন বা RSS এর ছাত্র সংগঠন ABVP দ্বারা হয়েছে। তৃণমূল কংগ্রেস জাস্ট রাজ্যে আন্দোলনে আগুন জ্বালিয়ে দিত যে রবীন্দ্রনাথ ঠাকুরের কত বড় অপমান বিজেপি করেছে। আর আজকে তৃণমূল কংগ্রেসের নাম যেহেতু এর মধ্যে জড়িয়েছে, একটা কড়া পদক্ষেপ কেন শাসক দল নিয়ে দেখাতে পারছে না? বিরোধী দলনেতা স্পষ্ট দাবি করছেন যে গ্রেফতারি এবং ক্ষমা প্রার্থনা, কিন্তু সেটা আসবে কতদিনে? যারা রবীন্দ্র চর্চা করেন তারা বলেন যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো অনুভূতি নেই রবি ঠাকুরের কোনো লেখা, গান বা কবিতা দিয়ে যার বর্ণনা করা যায় না। আমি বিস্মিত কৌস্তব, সেই রবি ঠাকুরকে টিএমসিপির নেতা চেনে না। আমি বলবো শুভ্র, বিজেপির বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে সরব তৃণমূল, আবার রবি ঠাকুরের ছবি পুরানো নিয়ে তৃণমূল নীরব। তখন মুশকিল হচ্ছে, রাজনীতিতে যদি মনীষীদের ব্যবহার করা হয়, শুধু তো এখন রাজনীতিতে তৃণমূল মনীষীদের ব্যবহার করা হয় না। কলকাতায় তুমি ডেঙ্গুর মশার থেকে মমতার ছবির হোর্ডিংয়ের ছবি বড় থাকে, মানে পাশে ডেঙ্গুর মশা, পাশে মমতার ছবি। প্রশ্নটা এটা না, প্রশ্নটা হচ্ছে এখানে যে আলোচনা শুনছিলাম আমি, যে তুই অধম আমি অধম, মানে যে জিজ্ঞেস করা হচ্ছে তৃণমূল কেন পড়ালো, ওই যে RSS কী করেছিল। RSS যে করেছিল তো জানি, আমরা RSS সম্বন্ধে জানি। প্রথম কথা হচ্ছে রবি ঠাকুরের ছবি পোড়াচ্ছে যারা, যে ছাগলের দল, আমি বলতে বাধ্য হচ্ছি,
এই শব্দ ব্যবহার করতে, তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন না। এটাই তৃণমূল কংগ্রেস চায়। তৃণমূল কংগ্রেস চায় এডুকেশনটা কাট করে দিতে। পড়াশোনা আজকে আগে পাড়ায় কি উদাহরণ ছিল? পাড়ায় একটা গরিব ঘরের ছেলে ভালো করে পড়াশুনো করে একটা ভালো চাকরি পেয়েছে, আমি সেই দাদার মতো হব। আর পাড়ায় এখন অনুকরণ করা হয় যে একটা পাড়ার দাদা মানে বুলেট, হাতে হচ্ছে গলায় হচ্ছে কুকুরের বকলেসের মতো শোনাচ্ছেন, হাতের ইসলেট, মাথায় টুপি, দুলাকি বাইক, গিয়ে চুন বালি ইট সাপ্লাই করে বেড়াচ্ছে। এখন ছেলেমেয়েরা চাইছে আমি সে দাদার মতো হবো, সিন্ডিকেট বাহিনীতে নাম ঢোকাবো। আমি একটা কথা বলছি তোমাকে, কেন করবে না বলুন তো? আরে তৃণমূলের এই ছেলেরা রবি ঠাকুরকে পুড়িয়েছে, তাদের কাছে রবি ঠাকুর মমতা। যে গীতাঞ্জলির নাম নকল করে কথাঞ্জলি লিখতে পারে, তার সেই তো রবীন্দ্রনাথ। আসলে একেবারে সেই তৃণমূল কংগ্রেসের একজন বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন আইএস এর বিধায়ক। এই মুহূর্তের খবর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর প্রতিবাদে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির গেটের সামনে এবিভিপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। সরাসরি ছবিটা দেখবো, ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। দেখা ঐশী। একেবারে দেখতে পাচ্ছ এবিভিপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে দরজা, সেই দরজার বাইরে এই মুহূর্তে এবিভিপির প্রতিবাদ, এবং তারই সঙ্গে টিএমসিপির বিরোধিতা করে তারা প্রতিবাদ জানাচ্ছেন। কি কারণে আজকের এই বিক্ষোভ? দেখুন, বাংলাদেশের কাছাড়া বাড়িতে যেভাবে আমরা দেখছি রবীন্দ্রনাথের উপর আক্রমণ হচ্ছে, ঠিক একইভাবে আজকের দিনে পশ্চিমবঙ্গে বাঙালির আত্মা, বাংলার আত্মা রবীন্দ্রনাথের উপর আক্রমণ। যেভাবে প্রকাশ্য ডিমালোকে টিএমসিপি একটি ছাত্র সংগঠন রবীন্দ্রনাথের ছবি পোড়াচ্ছে, তা অত্যন্ত বিপজ্জনক ইঙ্গিত। বাংলার বুকে রবীন্দ্রনাথের ছবি পোড়ানো এই ঘটনা কোশ্মিন কালে ভারতবর্ষে ঘটেছে মনে করা যাচ্ছে না। বাংলাদেশ এবং বাংলা ইঙ্গিত স্পষ্ট, যে মৌলবাদী আক্রমণ বাংলায় শুরু হয়েছে এর জন্য সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস দায়ী। তৃণমূল কংগ্রেসকে প্রায়শ্চিত্ত করতে হবে, এটা এবিভিপির দাবি। দেখতে পাচ্ছ সেই প্রতিবাদ দেখে কিন্তু তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদকে বাংলা বিরোধী বলে ক্যাম্পাস থেকে তাদের দ্রুত সরাতে হবে, এই দাবিতেই কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান তারা মানছেন না। এই স্লোগান দিয়েই কিন্তু তারা দেখা যাচ্ছে যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বাইরে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, এবং টিএমসিপির বিরোধিতায় এই মুহূর্তে তারা দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথের লেখা যে সমস্ত লাইন সেগুলো তারা পোস্টার ব্যানার করে নিয়ে এসেছেন, এবং তারই সঙ্গে প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন টিএমসিপির বিরোধিতা করে। একেবারে সরাসরি এই ছবি ঐশী মুখোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরছেন। মূল বিষয়টা হচ্ছে যে এই ধরনের একটা অত্যন্ত নিন্দনীয় ঘটনার ক্ষেত্রে কড়া পদক্ষেপ প্রয়োজন, সেটা কেন এখনো পর্যন্ত হচ্ছে না, এই প্রশ্ন বিজেপির তরফে তোলা হচ্ছে। মূলত আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো যে রাজনীতির প্রয়োজনে মনীষীদের রাজনীতির বৃত্তে বারে বারে নিয়ে আসা সব রাজনৈতিক দলের মধ্যে কম বেশি দেখা যায়। যখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা ঘটলো, সব থেকে সরব ছিল তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস আজকে রবি ঠাকুরের ছবি পোড়ানো নিয়ে একটা বক্তব্য, একটা প্রতিবাদ এবং কড়া আইনি ব্যবস্থার দাবি কেন তুলছে না? এটাই কি তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আজকে রবীন্দ্রনাথকে আমরা বাঙালির স্থাবর সম্পত্তি, তার কিছু থাক না থাক, একটা রবীন্দ্রনাথের অখণ্ড কোনো রচনাবলী থাকে। আমরা ছোটবেলায় বাচ্চারা ঠাকুর বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝান, আর এই রবীন্দ্রনাথ ঠাকুরকে এইভাবে পোড়ানো হচ্ছে। আজকে আগেও তো ছিল আইন, এবার এখনো পর্যন্ত সাইবার নিরাপত্তা আইনের 2015 সালে 14 নম্বর ধারায় কঠোর শাস্তি আছে, এক্ষুনি অ্যারেস্ট করা উচিত। করেননি কেন এখনো পর্যন্ত? কি বলছে আইনে কি সংস্থান রয়েছে? এক সেকেন্ড দাঁড়ান, এই অ্যারেস্টের সম্বন্ধে আছে। আচ্ছা, এবং এই এখনো পর্যন্ত তাকে ছেড়ে রাখা হয়েছে কেন? আজকে বিদ্যাসাগরই বলুন আর রবীন্দ্রনাথে বলুন, যে পার্টি করুক, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, আমরা বাঙালি, আমরা গর্ববোধ করি। আর সেই বাঙালির সেই জায়গাতে শিরায় শিরায় রক্তে রক্তে যারা আছেন, সেই বাঙালির রবীন্দ্রনাথ, বাঙালির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র, রামকৃষ্ণ, বিবেকানন্দ, সেই স্মরণীয় ব্যক্তিদের আজকে মনীষীদের এই রকম অবস্থা হবে, তারা জানবে না তারা বাঙালি কেন? তারা মানুষ নয়। আমি বলছি সে মানুষ নয় যে রবীন্দ্রনাথকে চেনেন না। আজকে যে ছাত্র রবীন্দ্রনাথকে চেনে না, সে ছাত্র তো নয়, সে মানুষ পর্যন্ত হতে পারেন না। আজকে গদ্য বলুন, রচনা বলুন, কবিতা বলুন, গান বলুন, কি নেই? আমরা বাংলার সেই জায়গাতে আমরা আছি, সেই বাংলাকে আমরা ভারতবর্ষে জগৎ সভায় 1 নম্বরে নিয়ে যাব, সেই কথা চিন্তা করি। আর সেই রবীন্দ্রনাথকে এইভাবে রাস্তায় নামিয়ে দিয়ে আজকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে কোন জায়গায় গেছি আমরা, কোন জায়গায় গেছি? আজকে বাঙালির সমাজ জীবনে রবীন্দ্রনাথ কোন জায়গায় নেই বলুন তো আপনারা?
রবীন্দ্রনাথের কথা। আমি 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 শুধু একটা বিষয়ে সম্পূর্ণভাবে একমত শীর্ষেন্দু সিনহা রায়ের সঙ্গে, যে শীর্ষেন্দুদা বলছিলেন যে বাঙালির কোনো কিছু না থাকতে পারে, গর্বের একটা রবীন্দ্রনাথ আছে, একটা বিদ্যাসাগর আছে, এইটা নিয়ে গর্ব করার জন্য যথেষ্ট। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা পড়াচ্ছেন। সেই তৃণমূল কংগ্রেস আবার তৃণমূল আইএসএফ বিধায়ককে কেনার জন্য নাকি 30 কোটি টাকা উৎকোচ দিতে চেয়েছেন। এই মারাত্মক অভিযোগ আজকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক করেছেন। আমি শুরুতে দেখাতে চাইবো কি বলেছেন আইএসএফ বিধায়ক। তাকে নাকি তৃণমূলে যোগ দেওয়ার জন্য মোটা অঙ্কের টোপ দেওয়া হয়েছে। দেখুন নওশাদ সিদ্দিকীর অভিযোগ। সামাজিকভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে, আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি, এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য, আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে, সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি, আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না। পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয়, পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে। আমি একটা কথা বলি, আমি 30 কোটি টাকায়, আমি এমন ক্যামেরা বলছি, নিলে 3000 কোটি টাকা নিয়ে আর আমি ভাববো, যদি ভাবি নেব না। ওই 30 কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো। অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম। আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না। সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল। সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো, সবটাই হয়েছে, কিন্তু কোনোটাকে আমি পাত্তা দিচ্ছি না। দেখুন এটা বিস্ময়ের, এবং আমি জানি না এর পেছনে কি কারণ থাকতে পারে। ভাস্করদার কাছে উত্তর থাকতে পারে যে একটা রাজনৈতিক দল 2021 সালে 200-র বেশি আসন নিয়ে ক্ষমতা এলো, তারা প্রত্যয়ী যে 2026-এ 250-র মতন তারা টার্গেট ফুলফিল করতে পারবেন। একজন বিধায়ককে নেওয়ার জন্য এত পরিমাণে টাকার প্রয়োজন কি? এটা তার অভিযোগ। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা ধর্মীয় নেতা, একটা ধর্মীয় নেতা এইসব ধর্মীয় সব জলসা করে বেড়াতেন, তিনি বলছেন নাকি যে এটা তার হাতের ময়লা না কি একটা বললেন। মানে এই অদ্ভুত দাবি, এবং তার সম্বন্ধে নিজের 3000 কোটি টাকা, মানে নিজের ওয়ার্থটা কতটা বড় সেটা দেখাতে চাইছেন। কে তিনি নওশাদ সিদ্দিকী, কে? তা উনাকে নিতে হবে, বা উনি যা দাবি করছেন তার কেন দাবি করে মানুষ, কেন উনি নিজেকে নিজের দর বাড়াচ্ছেন? কাদের কাছে? যাদের জন্য জিতেছিলেন, সিপিএম এর কাছে। কংগ্রেস তাদেরকে যুক্ত করেনি। সুতরাং এই ধরনের অভিযোগ আমার উল্টো প্রশ্ন থাকবে। আমি বলছি যেটা বলছেন নওশাদ সিদ্দিকী, আমি শুনুন না, নওশাদ সিদ্দিকী যেটা বলছেন যে তাকে সামাজিকভাবে না এঁটে উঠতে পেরে মেলাইন করার জন্য তাকে চেষ্টা করা হচ্ছে, সেটাই না পেরে দলে টানার চেষ্টা করা হচ্ছে। শুনুন না, আমার কথাটা তো শুনুন। আমি বলছি যেটা আজকে নওশাদ সিদ্দিকী যদি একটা মিথ্যে কথা বলে থাকে, ধরে নিচ্ছে আপনার কথা অনুযায়ী একদম অসত্য ভাষণ দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে তো মেলাইন করছেন, মামলা করা উচিত। করবে তো তৃণমূল কংগ্রেসকে মেলাইন করছেন, তার জন্য মামলা করবে কি করবে না সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করবে। আপনি কি মনে করেন করা উচিত? তো যে দাবিটা আপনারা তুলে দেখাচ্ছেন, সেই দাবিটা কতটা মানে বাজে দাবি করছেন এবং নিজের সম্পর্কে কি ধারণা পোষণ করেন। একটা ধর্মীয় নেতা, উনি ধর্মীয় নেতা, তাই পেশা ছিল, তাই জানি, তাই পেশাগতভাবে একটা ধর্মীয় নেতা, ইসলামী জলসা করে বেড়ান বলেই জানতাম, ওই বাড়ির কি সব করতেন। তিনি বলছেন 30 কোটি টাকা হাতের ময়লা, ভয়ঙ্কর ভাবে একটা বক্তব্য রাখছেন। ঠিক, আমার কাছে এটাও সমানভাবে বিষয়। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে একাধিক নেতা আছেন যারা বিজেপিতে ছিলেন, চূড়ান্ত সমালোচনা তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস করেছে। কোন যুক্তিতে তাহলে তারা তৃণমূল কংগ্রেস, মানে পদ্মফুল থেকে জোড়াফুল কিভাবে হয়ে গেল, এইগুলো নিঃসন্দেহে প্রশ্নের মধ্যে বারে বারে আসবে। আমি আসবো কৌস্তব তোমার কাছে, তার আগে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন নওশাদ সিদ্দিকী, তা নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা? নওশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন। তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই বিষয়ে কোনো কথা বলেছেন? এটা আজ অবধি আমরা জানতে পারিনি। নওশাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, নওশাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে, এটাও জনগণ জানতে চায়। তৃতীয়ত হচ্ছে, নওশাদ ভাই কি এখন থেকে ভোটের 6 মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না, তাই আমাকে যেতে হলো। না, ভাস্করদা অভিযোগটা করছেন যে বামেদের কাছে দর বাড়ানোর জন্য এই কথাগুলো নওশাদ সিদ্দিকী বলেছেন, বামেদের প্রতিনিধি। কথা হচ্ছে, সুব্রত তুমি জিজ্ঞেস করলে তৃণমূল মামলা করবে কিনা, তৃণমূলের মুখপত্ররা বলতে পারবে, সিভিক কেউ তো এটা বলতে পারবে না তৃণমূল মামলা করবে। তো তৃণমূলের মামলা করা উচিত। 1 2 কথা নওশাদ সিদ্দিকী সিপিএম বলে দেবে, সিভিকরা ঠিক করতে পারবে না। তারা কেন কথা বলবেন? চোরের থেকে শূন্য ভালো। থামবেন, একটু থামবেন, আপনার মাঝে তো কোনো কথা বলি না এবং অসভ্যতম করছেন কেন টিভিতে এসে?
আমি বলবো যে নওশাদ আইএসএফ এর বিধায়ক, একটা বিধায়ক 2 মাস ওকে জেলে পড়ে দেওয়া হয়েছিল। এখানে সিভিক মুখপাত্র বলেছেন নওশাদ নাকি জলসা করে, কোনোদিন নওশাদ জলসা। নওশাদ ন্যাশনাল ভলিবল টিমের প্লেয়ার ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল। অভিষেকের পেশা কি? অভিষেকের পেশা কি? অভিষেকের পেশা কি? ভাইপোর পেশা কি? আপনার পেশা কি? আপনার পেশা বিষয় থেকে আমরা ঘুরে যাচ্ছি। প্লিজ ভাস্কর দা বলতে দিন। কৌস্তব চট্টোপাধ্যায় অভিষেকের ব্যক্তিগত স্তরে নামবেন না দয়া করে, বারে বারে এই আবেদন রাখা হয়। ভাস্কর দাকে থামালাম। কৌস্তব সিভিকদের আনলে এটা সমস্যা। আরে সিভিকদের আনলে এটা সমস্যা। কৌস্তব প্লিজ। আচ্ছা আচ্ছা দাঁড়ান। কথা হচ্ছে যে এরকম তৃণমূল কংগ্রেস অতীতেও করেছে, করেনি এমনটা না। মিথ্যে খুনের মামলা দিয়েছে, মিথ্যে খুনের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অনেকে তো সিট দ্বারা সোজা রাখতে পারেন না। দেখবেন এখন আর বাইরনকে কেউ চিনতেও পারে না। একটা এমএলএ জিতেছিল, সাগরদিঘির মানুষ জিতিয়েছিল, এখন কিসে পরিণত হয়েছে দেখেছেন? রাস্তা দিয়ে দেখলে কেউ তাকায় না অবধি। এরকমই হয় তৃণমূল কংগ্রেসে ঢুকে গেলে। কিন্তু এরকম অতীতে তৃণমূলের সেই বাইরন বিশ্বাসকে তো কংগ্রেস আটকার, মানে কংগ্রেস এবং বামেরা তারা রাখতে পারেনি। উল্টো দিকটাও বলতে হবে, যে মুহূর্তে তৃণমূল নিয়ে নিচ্ছে তার মানে উল্টো দিকে তোমরা ধরে রাখতে পারছো না। এরকম ছিল আগে নাকি? 34 বছর দেখেছো তুমি? 34 বছর একজন বিধায়ককে দেখেছো? তার মানে আমি বলছি বিরোধী রাজনৈতিক দলের অধঃপতন হয়েছে বলতে হবে। তাহলে সমর্থন বিরোধিতার প্রশ্ন নয়। আমি বলছি তার মানে শাসক দলকে মোকাবিলা করার মতন সেই জায়গাটা বিরোধীরা নিজেদের গ্রাউন্ডটা তৈরি করতে পারছে না। এটা বিরোধীদের ব্যর্থতা, এটা বিরোধী দলের মুখপাত্র হিসেবে তোমাকে মানতে হবে। কৌস্তব, কে টাকা খেয়ে চলে গেল, কে টাকা ব্যক্তি দেখা যাবে নাকি? ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সে রাজ্যসভার দাঁড়ান না, খাউন না বলতে দিন। ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মুশকিলের কথা বলছেন। আর শূন্য তো সম্মানের, 50 কোটি থেকে শূন্য সম্মানের। আমি একেবারে দেখুন, ভাঙড় বিধানসভায় যে দুজন যুযুধান বলে ধরা হয়, একদিকে যদি শওকত মোল্লা থেকে থাকেন, অন্যদিকে হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর এই অভিযোগ সামনে আসার পর ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক কি বলছেন দেখুন। এর আগেও এই ধরনের মিথ্যা কথা অনেক বলেছে। আসলে মূল লক্ষ্য হলো মাথায় টুপি দিয়ে কথা বললে মনে করেছে বাংলার মানুষ সবাই বিশ্বাস করবে। এত মিথ্যাবাদী আমি জীবনে কখনো দেখিনি। যদি সত্যিকারে কোনো বিধায়ক যদি বলে থাকে তাহলে প্রকাশ্যে বলুক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এতই এখন সেই অবস্থা হয়নি যে একজন ভণ্ড বিধায়ককে দলে নেবে। এটা মানুষকে বোকা বানানো আরেকটা মেশিন, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এরই পাশাপাশি আজকের দিনে নিঃসন্দেহে খুব স্পষ্ট করে সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, বিহারে এসআইআর এর ক্ষেত্রে গ্রহণ করতেই হবে 12তম নথি হিসাবে আধার কার্ডকে। নতুন ভোটারের নাম নথিভুক্ত করতে এটাই হবে 12তম নথি। এইটা সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নাগরিকত্বের প্রমাণ নিঃসন্দেহে আধার কার্ড নয়, কিন্তু এসআইআর এর জন্য 12তম নথি হিসাবে গ্রহণ করতেই হবে আধার কার্ডকে। আধার কার্ড বৈধ নাকি অবৈধ সেটা নির্বাচন কমিশন যাচাই করতে পারবে। असम, बंगाल, तमिलनाडु, केरल और पुडुचेरी, इन 5 राज्यों में चूंकि अगले साल चुनाव होना है, इसलिए मैंने मांग किया था कि इस पर तत्काल एसआईआर शुरू किया जाए। माननीय सुप्रीम कोर्ट ने इलेक्शन कमीशन को आज नोटिस जारी किया है और अगले मंडे को यानी अगले सोमवार को इस पर फिर से 15 सितंबर को सुनवाई होगी। मैं आशा करता हूं कि इस बीच इलेक्शन कमीशन पूरी फॉर्मेलिटी पूरी कर लेगा और अगली सुनवाई के पहले असम, बंगाल, तमिलनाडु, केरल और पुडुचेरी में एसआईआर के टाइमलाइन को डिक्लेयर कर देगा। आज जो सबसे बड़ी बात हुई है कि माननीय सुप्रीम कोर्ट ने एडमिट किया है कि आधार सिटीजनशिप का प्रूफ नहीं है, आधार सिंपल आइडेंटिटी का प्रूफ है। और दूसरा माननीय सुप्रीम कोर्ट ने यह भी एडमिट किया है कि इलेक्शन कमीशन इलेक्टोरल रोल बनाने के पोजीशन में ये भी चेक कर सकता है कि कौन व्यक्ति सिटीजन है कि नहीं है, क्योंकि इलेक्शन कमीशन का मैंडेट है कि केवल भारत के जो सिटीजन है वो उनका नाम ही इलेक्टोरल रोल में होना चाहिए। जो व्यक्ति भारत का सिटीजन नहीं है वो किसी भी कीमत पे वोटिंग का उसको अधिकार नहीं मिलना चाहिए। আমি অভ্রর কাছে আসার আগে দেখাতে চাইবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অন্যতম আইনজীবী, তিনি কি বলছেন এই মামলায়। সুপ্রিম কোর্টকে বলতে হলো এটাই তো বিস্ময়কর। ভারতবর্ষের সরকার কোটি কোটি টাকা খরচা করে আধার কার্ড দিচ্ছে সবাইকে, মরতে গেলেও আধার কার্ড লাগছে আজকাল। তাহলে সেই আধার কার্ডকে তুমি ভোটার লিস্টে নাম তোলার জন্য ব্যবহার করবে না? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে অধিকাংশ গরিব মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দাও। বিজেপি সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করছে অত্যন্ত ক্ষুদ্র স্বার্থের জন্য। তার লক্ষ্যজনক পরিণতি হচ্ছে এসআইআর।
তার মানে অভ্র এটা তো বড় সেটব্যাক জাতীয় নির্বাচন কমিশনের কাছে, যে আধারকে বারে বারে এইটা একেবারে পরামর্শ হিসেবে এতদিন পর্যন্ত ছিল সুপ্রিম কোর্টের, যে আধারকে 12তম নথি হিসেবে বিবেচনা করা যায় কিনা। আজকে স্পষ্ট জানাচ্ছে সুপ্রিম কোর্ট যে কোনো পরামর্শ নয়, নির্দেশ, 12তম নথি হিসেবে গ্রহণ করতে হবে আধার কার্ডকে। সুব্রত, আপনি তো আগে থেকেই কনক্লুশন টেনেই দিলেন এটা নাকি বিশাল বড় সেটব্যাক। খুব ভালো কথা। আমি আমাদের রাজ্য সরকারের কয়েক বছর আগে বেরোনো একটা সার্কুলার নিয়ে এসেছি। এই সার্কুলারটা হচ্ছে আধার কার্ড সম্বন্ধীয় সার্কুলার। আমি একদম পড়ে শোনাচ্ছি। এখানে কি লিখছে, দ্য প্রোগ্রেস অফ আধার এনরোলমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন ভেরি গুড। প্রেজেন্টলি 105% ইন দ্য এজ গ্রুপ অফ 18+ হ্যাভ বিন ইস্যুড আধার নাম্বারস ইন আওয়ার স্টেট। মানে এটার মানে দাঁড়াচ্ছে যদি 18+ এজের 100 জন থাকে, আধার কার্ড ইস্যু হয়েছে 105টা। এবার কত বড় সেটব্যাক আপনাকে একটু বুঝিয়ে আমি বলি। দেখুন, আমাদের রাজ্যে অলরেডি কিন্তু কয়েক বছর আগের নথি আমি আবার নিয়ে এসেছি, যখন আধারের সঙ্গে খালি সংযুক্তিকরণ করার কথা বলা হলো, রেশন কার্ড 2 কোটি রেশন কার্ড জালি বেরিয়ে গেল। মানে এর আগে ছিল 10.5 কোটি রেশন কার্ড, কমে গিয়ে হয়ে গেল 8.5 কোটি। এইবার আজকের যে রায়টা এসছে, আমি পরিষ্কার সেটা যেটা যখন পড়ছি আমি জানতে পারছি যে ইলেকশন কমিশনের এই অধিকার এবার থাকবে যে যেই আধার কার্ডটা কেউ প্রডিউস করবে সেটা জালি না জেনুইন, একেবারে সেটা তারা বৈধতা একদম, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, বৈধতা যাচাইয়ের অধিকার আছে। তাহলে আমার কিছু বলার নেই, কারণ সুপ্রিম কোর্ট তার রায়তেই বলে দিয়েছে। না, এই কারণে বলছি সেটব্যাক নট আ প্রুফ অফ সিটিজেনশিপ। একদম, আপনি বিষয়টাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ। আমি সেটব্যাক এই কারণে বলছি, সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছিল আধারকে গ্রহণ করা যায় কিনা সেটা ভাবনা চিন্তা করতে, সে পথে সম্পূর্ণ খারিজ করে দিয়েছিল। সেখানে সুপ্রিম কোর্ট আজকে বলছে তোমাকে, তুমি বৈধ না অবৈধ যাচাই করো, কিন্তু গ্রহণটা তোমাকে করতে হবে।